আপনারা শুনছেন ফাল্গুনী মুখোপাধ্যায়ের হৃদয় দিয়ে হৃদির দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন। কলকাতার বিপুল জনসমুদ্রে একটা 20-21-22 বছরের ছেলে, হাতে একটা ভাঙা সুটকেস, পায়ে ছেঁড়া পামশু আর বগলে একটা তালি মারা ছাতা। দৃশ্যটা অদৃশ্যপূর্ব। যে কেউ দেখলেই ওকে পাড়াগাঁয়ের ছেলে বলে চিনতে পারবে। ছেলেটা হাওড়ায় নেমে বরাবর হ্যারিসন রোডের ফুটপাথ ধরে কলেজ স্ট্রিট পার হয়ে এলো। কোথাও এ পর্যন্ত দাঁড়ায়নি। বাড়ির নম্বরগুলো দেখতে দেখতে আসছে। আরও খানিকটা এসে দেখলো 71 নম্বর। পকেট থেকে একটা ক্যাটালগ বার করে দেখলে আর.ডি. দত্ত অ্যান্ড সন্স জুয়েলার্স। সেই দোকানেই ঢুকে পড়ল। দোকানের মালিক ভগবতী বাবু তখন একজন বিশেষ সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে সোনার দর নিয়ে কথা বলছিলেন। ছোকরাকে দেখে বললেন, কি চাই? বলছি, একটু প্রাইভেট কথা আছে। ওর চেহারাটা সুন্দর, না হলে ওকে চোর ডাকাতের পর্যায়ে ফেলতো, কিন্তু সুন্দর চেহারার একটা দাম আছে। তাই মালিক বললেন, প্রাইভেট তো এখানে কিছু থাকতে পারে না মশাই, এটা রেসপেক্টেবল দোকান। হ্যাঁ, একটা জিনিস বিক্রি করতে চাই। দেখাবো? দেখান। ছোকরা ভাঙা সুটকেস খুলে বার করলো একটা নীলার আংটি। চমৎকার তো। সম্ভ্রান্ত ব্যক্তিটি ওর হাত থেকে সেটা নিয়ে দেখতে লাগলেন। ঘুরিয়ে বেশ করে বললেন, কোথায় পেলে এ জিনিস? আমার ঠাকুরদার ছিল, আজ আমরা বড্ড গরিব হয়ে গেছি, তাই বেচতে হচ্ছে। ছোকরা মিথ্যে বলবার জন্যে প্রস্তুত হয়েই এসেছিল বোধহয়, নইলে এত চটপট জবাব দিতে পারত না, কারণ আংটিটা ওর নিজের ঠাকুরদার নয়, ওর ভাবি বধূর ঠাকুরদার। সম্ভ্রান্ত লোকটি ভগবতী বাবুর হাতে আংটিটা দিয়ে বললেন, কত দাম হতে পারে দেখুন তো। দোকানদার হলেও ভগবতী বাবু উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং উদার মনোবৃত্তি সম্পন্ন, তাই বিস্তর সম্ভ্রান্ত লোক ওর খরিদ্দার। আংটিটা দেখে বললেন, এ বাজারে সোনা সমেত এর দাম 102 টাকা হতে পারে। নীলাটি নিখুঁত, এ জিনিস পাওয়া কঠিন এখন। বেশ বড় দানা নীলাটির। তুমি এটা বেচতে চাইছো কি শুধু ভাত কাপড়ের জন্য, না আর কিছু? ভদ্রলোক ছোকরাকে প্রশ্ন করলেন। আগে না, অভাব আমাদের যথেষ্ট হলেও এতদিন এটি বেচিনি, কিন্তু এবার আর উপায় নেই। আমার বিয়ে পরীক্ষার ফি জোগাড় হচ্ছে না, তাই। ছেলেটার দুটি চোখ চকচক করে উঠল জলে। আংটিটা বেচতে যে ওর কত কষ্ট হচ্ছে তা ওই কথাটুকুতেই ধরা যায়। ভদ্রলোক বললেন, বেচে কাজ নাই, আমার কাছে 100 টাকায় বাঁধা রাখো, কেমন? তাহলে বড্ড উপকার করেন। ছোকরা সত্যি কেঁদে ফেলল। কোঁচার খুঁট দিয়ে চোখ মুছে আবার তাকালো ভদ্রলোকের দিকে। লোকটি বললেন, নামটি কি তোমার? কোন কলেজে পড়ো বাবা? কলকাতায়? আজ্ঞে না, পড়ি বহরমপুরে। আমার নাম শ্রী বিবস্বান বসু, কায়স্থ আমরা। বিবস্বান? বেশ নামটি তো। আচ্ছা, চলো আমার সঙ্গে, আমার বাড়ি। টাকাটা নিয়ে আসবে, আর আমার বাড়িটাও চিনে আসবে। যখন পারবে 100টা টাকা দিলেই তোমার আংটি ফেরত দেওয়া হবে। এসো। চলুন। বাইরে একটা মস্ত বড় কার দাঁড়িয়েছিল, তাইতে ওকে হাত ধরে তুলে ভদ্রলোক চলতে লাগলেন বালিগঞ্জের দিকে। ছোকরা চুপ করে বসে রইল। এমন একটা নাটকীয় পরিস্থিতির উদ্ভব হবে ওর জীবনে কল্পনাও করেনি বিবস্বান। ও ভাবছে, এই ভদ্রলোকটির কোনো সুন্দরী মেয়ে থাকলে তার সঙ্গে ওর পরিচয় এবং প্রেম হবার সম্ভাবনাও আছে নাকি। অদৃষ্টে কি যে লেখা আছে কে জানে। শেষটায় কি রায়খড়ির নীলার আংটি ওকে একটা নাটকের নায়ক করে তুলবে? আবার ভাবছে, না,
টাকাটা নিয়ে আর বাড়িটা চিনেই সে চলে যাবে। আজই ফিরে যাবে দুটোর ট্রেনে। রায়ের জন্য খানদুই শাড়ি, সেমিজ ব্লাউজ আর তার নিজের জন্য একজোড়া জুতো কেনা বিশেষ দরকার। টাকাটা পেলেই বাজারে বেরোবে ও। কোনো রকম নাটকীয় সম্ভাবনাকে পরিণতি দান করবার সময় কই, ওসব বড়লোকের ছেলেদের পোষায়, গরিবের বরাতে যেন না জোটে ওসব। গাড়িটা মোড় ফিরল। প্রকাণ্ড ফটকওয়ালা বাড়ি, মস্ত বড় বাগান, কত যে গাছ আর কত রকমের ফুল, চোখ জুড়িয়ে যায়। বারান্দার নিচে এসে দাঁড়ালো গাড়িটা। ভদ্রলোক নিজে নেমে বললেন, এসো বিবস্বান। লোকটিকে সত্যি খুব ভালো লাগলো ওর, কেমন অমায়িক আর মিষ্টি। ভেতরে ঢুকে দেখলো আসবাবে আর আভিজাত্যে এ বাড়ি একেবারে অত্যাধুনিক প্যাটার্নের। মার্বেল সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল ওরা। এইবার হয়তো কোনো তন্নি তরুণী এসে ওকে অভ্যর্থনা জানাবে, নিখুঁত একটি উপন্যাস জমে উঠবে। কিন্তু না, তরুণী দূরে থাক, কোনো বৃদ্ধাও এলো না। এলো একজন প্রৌঢ় চাকর, উড়ে কাঁধে গামছা। ভদ্রলোক বললেন, কিছু খাবার আর চা নিয়ে আয় তোরে। রোমান্সের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু আশ্চর্য কম হচ্ছে না ছেলেটি। পথ থেকে কাউকে ডেকে এনে এতখানি আদর যত্ন করে টাকা দেবার মতো লোক আজকালকার বাজারেও আছে বলে জানা ছিল না ওর। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে আসতেই দেখলো প্লেট ভর্তি খাবার সাজানো। খিদে ওর ভালোই পেয়েছে, নির্বিকার চিত্তে বসে গেল খেতে। কয়েক গ্রাস গিলেছে। সেই ভদ্রলোকটি এসে বললেন, ব্যাচেলার মানুষ বাবা আমি, বাড়িতে ছেলে মেয়ে নাই যে তোমার একটু আদর করে খাওয়ায়। বাড়ি, বাগান আর ব্যবসা নিয়েই আমার দিন কাটে। খাও খাও ভালো করে। হ্যাঁ, কি বলছিলাম, তা দেখো, পয়সার অভাবে আমি ম্যাট্রিকও দিতে পারিনি, মানে আমার একটা তামার মাদুলিও ছিল না বেচবার মতো। তোমার তো নীলার আংটি আছে, বেচে দিলেই পরীক্ষার ফি জোগাড় হয়ে যাবে। কিন্তু একটা কাজও তো করতে পারো। ছেলেটি হাঁ করে শুনছিল ওর কথাগুলি। এতক্ষণ পরে বলল, আদেশ করুন, কি করতে পারি? এই ধরো, আমার তো বিস্তর টাকা, খরচ করবার মতো ক্ষেত্র খুঁজে পাইনি। এই আজই দেখো না, গিয়েছিলাম ওই ভগবতীর দোকানে। আমি ওখান থেকেই সব কিনি, কারণ ভগবতী দোকানি হলেও বিশ্বস্ত দোকানি। গিয়েছিলাম কতকগুলো মেডেল, কাপ ইত্যাদি খরিদ করবার জন্যে, মানে তোমার মতো ভালো ছেলেদের। তা তুমিও। ভদ্রলোক থামলেন। খাওয়া থামিয়ে ছেলেটি অপেক্ষা করতে লাগলো। উনি আবার বললেন, খাও খাও, মানে তুমি বনেদি বংশের ছেলে বলেই মনে হচ্ছে। তা পরীক্ষার ফির টাকাটা আমার কাছ থেকে অমনি অমনি যদি নাও, না হয় ধারই নিলে। আংটিটা তাহলে তো বাঁধা দিতে হয় না তোমায়। ছেলেটি কি বলবে খুঁজে পেল না। কৃতজ্ঞতায় চোখে ওর ঝরঝর করে জল বেরিয়ে গেল। ওর রায়খড়ির আংটি ও যে কি দুঃখে আজ বেচতে এসেছিল। আহা আহা, কেঁদেই ফেললে বাবা, তোমাদের কচি বয়স, প্রাণটা বড্ড কোমল এখন। আমায় একেবারে ঠাকুর দেবতা ভেবে নিলে যে। আরে থামো থামো, আচ্ছা আচ্ছা হয়েছে, আমাকে আর কত প্রণাম করবে, ওঠো ওঠো। বুকে জড়িয়ে ধরলেন ওকে ভদ্রলোকটি। বললেন, লেখাপড়া আমি শিখতে পারিনি বাবা, তাই লেখাপড়া যে শিখতে চায় সে আমার ছেলের চেয়ে আত্মীয়। পয়সা আমার আছে যথেষ্ট, মানে রোজগার করেছি, সে পয়সা তোমাদের মতন গরিব ছেলেদের জন্যে। পড়তে চাও, যত দূর ইচ্ছে পড়ো তুমি, আমার এই সম্পত্তির আয় থেকে তোমার খরচ চলবে। বিবস্বান নীরব নতমস্তকে দাঁড়িয়ে রইল। আশ্চর্য উদার অনেক অনেক মানুষের কথা গল্প উপন্যাসে পড়া যায়, কিন্তু বাস্তব জীবনে এসব আবার সত্যি ঘটে নাকি? তুমি আমায় খুব পরোপকারী আর উদার ভাবছো তো? না বাবা বিবস্বান, এতে আমারও যে বেশ স্বার্থ আছে সে কথা তোমায় বলাই হয়নি। শোনো। বিবস্বান ওর মুখের দিকে তাকালো। ভদ্রলোক বললেন, হ্যাঁ সত্যি আমার স্বার্থ রয়েছে,
সারাটা জীবন আমি শুধু রোজগারই করেছি। 12 বছর থেকে আজ 52 বছর বয়স পর্যন্ত এক টানা রোজগারই করেছি আমি। প্রথম বেচতাম দেশলাই হাওড়ার পুলের উপর, তারপর ফ্রক, পেনি, প্যান্ট ফেরি করতাম, পরে কাপড়, শেষে দোকান করতে হলো। এখন 3-4টা কাপড়ের কল, 2টো লোহার ফ্যাক্টরি, একটা বড় ব্যাংক, এই এতগুলোর মালিক হয়ে পড়েছি আমি। খালি রোজগার আর রোজগার, শুধু অর্জনই করেছি। ভোগ তো নিজে করি নাই, অন্য কেউ ভোগ করবে সেটাও সইতে পারতাম না। আমার এত কষ্টের অর্জন করা টাকা আমার বউ এসে উড়োবে এও চাই নাই, তাই বিয়েই করলাম না। অবাক হয়ে যাচ্ছ নাকি বিবস্বান? বিশ্বাস করছো না? আগে হ্যাঁ, বিশ্বাস করব না কেন? হ্যাঁ শোনো, এই 52 জন্মতিথি আমার আজই। আমার হাতে গড়া স্কুলের ছেলেমেয়েরা আজ তাই উৎসব করবে। ওদের জন্যই পুরস্কার কিনতে গিয়েছিলাম। তা তুমিও এসে পড়েছ, তুমিও ওইখানেই আমার হাত থেকে টাকা কটা নিও বাবা। কেমন, নেবে তো? যে আজ্ঞে, ওই হাত থেকে সে টাকা নিয়ে আমি ধন্য হয়ে যাব। তুমি বড্ড উচ্ছ্বাসপ্রবণ ছেলে বাবা, কবিতা টবিতা লেখো নাকি? এসো, আংটি নাও। ভদ্রলোক বিবস্বানের ডান হাতের অনামিকায় নীলার আংটিটা পরিয়ে দিলেন। হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, বেশ মানিয়েছে, বাহ। পকেট থেকে রুমাল বের করে বিবস্বানের চোখ দুটো মুছে দিতে দিতে বললেন, তোমার চোখ দুটো বেশ বুড়ো, দেখলে বোঝা যায় তোমার মধ্যে প্রতিভা আছে, কিন্তু সে প্রতিভা ব্যবসায়ীর নয়, কবির প্রতিভা। তা হোক, কবি কিছু অকেজো লোক নয়, আর আমার কাছে থাকলে আমি তোমার ব্যবসায়ী করেও তুলতে পারবো। প্রতিভাকে যে কোনো কাজে লাগানো যায়। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমার দিদি আছেন, বড় দিদি বিধবা। বেশ তো, তাকে চিঠি লিখে দাও যে তোমার ফি জোগাড় হয়ে গেছে। আমি কালই যাব বাড়ি, দিদি ভাবতে থাকবেন না হলে। ও আচ্ছা, যাবে? কিন্তু শোনো, বিয়ে পরীক্ষা দিয়েই আমার এখানে আসবে, আমি তোমায় শিক্ষানবিশ করে দেব আমার ফ্যাক্টরিতে। আর চাও তো ওই সঙ্গে এমএ পড়বে। যে আঁকে। সারাদিন স্প্রিংয়ের গদিতে শুয়ে বই পড়ে কাটালো বিবস্বান। পড়তে আজ ভালো লাগছে না, রায়খুড়ির কথাই মনে হচ্ছে। ওর দেওয়া নীলার আংটিতেই আজ বিবস্বানের ভাগ্য ফিরল নিশ্চয়, এই বিশ্বাস দৃঢ় হচ্ছে মনে ওর। নীলার আংটিটাকে নমস্কার করলো। সন্ধ্যার পূর্বে বিবস্বান তার আশ্রয় দাতার সঙ্গে গিয়ে নামলো টালিগঞ্জের একটা প্রকাণ্ড বাড়ির সামনে। স্কুল বাড়ি, প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী সারিবদ্ধ হয়ে বন্দে মাতরম গেয়ে জাতীয় পতাকা তুলে অভিনন্দন করলো তাদের। বিপুল গৌরবে বিবস্বানও অভ্যর্থিত হয়ে গেল তার আশ্রয়দাতার সঙ্গে। সে কি বিরাট সমারোহ! বিবস্বান এমনটা পূর্বে আর দেখেনি, কিন্তু এখনো সে জানে না তার পরম বন্ধুর নামটি কি। কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না, কারণ বিবস্বানকে তিনি হাত ধরে নিয়ে গিয়ে নিজের পাশের চেয়ারে বসিয়ে দিলেন। অত্যন্ত আদরে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। দর্শকরা হয়তো ভাবছে বিবস্বান ওর ছেলে বা ভাইপো বা এমন কেউ আত্মীয় যে ভবিষ্যতে ওর উত্তরাধিকারী হবে। বিবস্বান তার নাম জানে না, এটা খুবই লজ্জার কথা। প্রকাণ্ড চেয়ারটায় বিবস্বান জুবুথুবু হয়ে বসে রইল। কয়েকজন বক্তৃতা দেবার পর ভদ্রলোকটি বললেন, এবার আমার পরম স্নেহাস্পদ শ্রীমান বিবস্বান তোমাদের কিছু বলবেন। বিবস্বানকে তিনি ইঙ্গিত করলেন বলতে। বোকার মতো বিবস্বান তাকালো ওর মুখের দিকে, কিন্তু এখন অন্য উপায় নাই, যা হোক কিছু তাকে বলতেই হবে। কলেজে ছেলেদের কাছে 2-1 বার বক্তৃতা দিয়েছে বিবস্বান, একটু একটু অভ্যাস আছে,
দাঁড়িয়ে গলা ছেড়ে আরম্ভ করল, আমার পরম পূজনীয় পিতৃসম পালক পিতা এবং সমাগত অতিথি নারায়ণ আর আমার স্নেহের ভাই বোনগুলি, আজকের এই পবিত্র দিনে যার দীর্ঘ জীবন কামনা করতে আমার ঈশ্বরের চরণে এসে মিলেছি, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রবেশের টিকিটের ক্রয়মূল্য সংগ্রহ করতে পারেননি। তাই অভিমানী বীর হৃদয় তাঁর আপন পৌরুষ মহিমায় সৃষ্টি করেছে এই বিদ্যালয়, যে বিদ্যালয় থেকে অর্থাভাবে দিন সন্তান ফিরে যায় না ব্যর্থ হয়ে। বিদ্যার এতখানি সম্মান আধুনিক যুগে আর কেউ দিয়েছে বলে আমার জানা নেই। আর্য ঋষিদের শরণাতীত কাল পরে আজ আবার যে ঋষিকল্প মানব দেবতার চরণাম্বুজে আমরা সমুপস্থিত, আমরা তার কাছে আরও প্রার্থনা করব, তিনি আমাদের গুরু হয়ে, পালক হয়ে, পিতা হয়ে যেন তাঁর ওই স্নেহ করুণামণ্ডিত বিশাল বীর হৃদয়টিও আমাদের মধ্যে সঞ্চারিত করে দেন। আমরা এই হাজার হাজার প্রিয় শিষ্য তাঁর যেন হাজার হাজার দেখে তাঁর পৌরুষ মহিমাটি প্রকাশ করতে সক্ষম হই। তিনি যেন আমাদের প্রত্যেকের মধ্যে প্রকট হয়ে থাকেন। পিতা যেমন থাকেন পুত্রের মধ্যে সুপ্রকাশ, ঈশ্বর আমাদের এই আশীর্বাদ দান করুন যেন আমরা এই বীরের সমস্ত ব্যক্তিত্বকে সর্বতোভাবে গ্রহণ করে তাঁরই মতো মানুষ হয়ে উঠতে পারি। বিবস্বান বসে পড়ল। নিতান্ত সামান্য কয়েক লাইন বক্তৃতা, কিন্তু গলার আওয়াজটা ওর মিঠে আর ভাষাটা আবেগময়। তাই শ্রোতৃবর্গ বেশ খুশি হয়ে উঠল ওর বক্তৃতা শুনে। পুরস্কার বিতরণের পর সভা ভঙ্গ হয়ে গেল। বিবস্বান ভাবছিল 100 টাকার একটা তোড়া তাকে এদের মধ্যে দাঁড়িয়ে নিতে হবে, কিন্তু তার আশ্রয়দাতার সেটা যেন মনেই নাই, অথবা তার বক্তৃতা শুনে উনি তাকে নিতান্ত নির্বোধ ঠাউরেছেন বলে টাকা দেবেন না হয়তো। নানা ভাবনায় বিবস্বান কালো হয়ে উঠল। কিছু জলযোগের ব্যবস্থা ছিল, কিন্তু ভালো করে খেতে পারল না বিবস্বান। মোটরে চড়ে আবার ফিরে এলো সেই বাড়িতে। এবার আর সে ভুল করল না। গেটে দেখে নিল ভদ্রলোকের নাম লেখা রয়েছে পিতলের ফলকে, মৃন্ময় বোস। উপরে উঠে বিবস্বান ভাবছে, টাকা তো পেল না, কি এখন করবে সে? হঠাৎ মিস্টার বোস বললেন, তোমাকে ওরা আমার পালক পুত্রই ভেবেছে বিবস্বান, ওদের মাঝে তোমায় টাকা থলি দেওয়া উচিত হবে না বলে দিইনি। বেশ বাবা, তুমি আমার ছেলে হয়েই থাকো। একটু থেমে বললেন, টাকা মানুষ চেষ্টা করলেই রোজগার করতে পারে বিবস্বান, সে টাকা দিয়ে সোনা দানা বা বড় বড় ইমারত গড়তে পারে, কিন্তু একটাও মানুষের ছেলেকে যদি সেই টাকা দিয়ে সে মানুষ করে যায়, তাহলে তার চেয়ে বড় কাজ টাকা দ্বারা আর হয় না বাবা। আমার সেই রকম কাজ করবার লোভটা বেশি। এবার বিবস্বান সত্যি সত্যি কেঁদে ফেলল। নীলার আংটিতে ওর চোখের জলবিন্দুগুলো পড়ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং আরও অন্যান্য ভালো ভালো গল্প শুনতে। ধন্যবাদ।